স্মৃতিচারণ করতে গেলে আসলে জুলাইয়ের আন্দোলন এবং কারাবরণ নিয়ে যদি কথা বলতে যাই, অন্তত টানা 2-3 ঘন্টা বলতে পারবো। এমনিতে আমার বলার অভ্যাস আছে, আর বলতে পারবো, কিন্তু এখন সেই সময় এবং সুযোগ নাই। তাই সংক্ষিপ্তভাবে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমত আমি আমার যে ব্যবহৃত ফোনটা, এইখান থেকে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আইফোনে যেহেতু ডেট এবং টাইম, মেসেজ সেন্ডার ডিটেলস একেবারে মেসেজ পাঠালে প্রথম মেসেজই দেখা যায়, ওই আর ডিটেলসে ক্লিক করা লাগে না। তো আমি এখানে আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন। সে আমাকে 20 জুলাই 19 তারিখ ওভার হয়ে 20 তারিখে পড়েছে, রাত 1:10 একটা মেসেজ করেছিল, ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে, সবার হাতে লাল গোলাপ, যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে, লাশের উপর এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না, চেয়েছিলাম কোটা সংস্কার, এখন দরকার রাষ্ট্র সংস্কার। তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো, কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে অনেকদিন ধরে থাকে। এটা একটা মেসেজ। সেকেন্ড হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাড্ডা এলাকার রাফা, ও এখন এই বৈষম্যবিরোধী আন্দোলন প্রাইভেটের সাথে কাজ করে। ও হচ্ছে আমাকে 12:12 শুক্রবার দিন বা 19 তারিখ ওভার করে 20 তারিখে পড়েছে, 12:12 মেসেজ করছে, ভাইয়া কারফিউ জারি করে দিছে, আমাদের এখানে সব ইন্ডিয়ান পুলিশ স্নাইপার নিয়ে আসছে, বিভিন্ন বিল্ডিং এর ছাদে পজিশন নিচ্ছে। আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম সরাসরি ফোনে, কারণ ইন্টারনেট তো তখন বন্ধ। সেই রকম চিহ্নিত করতে পারলে লোকজন নিয়ে ঘেরাও করো, ভবন ঘেরাও করার জন্য বলেছিলাম। সারা দেশে প্রতিরোধ হবে, কাল চট্টগ্রাম পোর্ট অবরোধ হবে, প্রয়োজনে যে এলাকায় ছাদ থেকে গুলি করে সে এলাকা পরিবর্তন করো। সে ফোনে বলছিল, ভাই দাঁড়াতে পারছি না। তারপরে সে ডাইরেক্ট ফোনে বলেছিল, আমাদের এখানে বেশ কিছু ছেলেপেলে আহত হয়েছে, তাদের ভাই চিকিৎসা দরকার। তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ আলিম ডোনার ভাই, ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএম রফিক ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত, তখন আমি খসরু ভাই সহ মহাসচিব, বিএনপি মহাসচিব, তাদেরকে যখন জানিয়েছিলাম যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার, ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না, ছাত্রলীগ ওইখান থেকেও মাইরা পাঠাইতেছে, সুতরাং আপনাদের যেহেতু বড় সংগঠন, ড্যাব আছে, ডাক্তার আছে, প্রাইভেট অন্তত আপনারা জামাতের আপনারা সবাই একটা টিম রেডি করেন, চিকিৎসা যেন ছাত্ররা পায়। তখন আমাকে ডোনার ভাই এবং রফিক ভাইয়ের নাম্বার দিয়েছিল, আমি সবাইকে ওনার নাম্বার সেন্ড করে রেখেছিলাম। আর আরেক দুটো মেসেজ জাস্ট সংক্ষেপে পড়ে দিতে চাই। এটা হচ্ছে, আমরা সেম মেসেজ বিএনপির রিয়াজউদ্দিন ভাই প্রেস উইং এ যে কাজ করে ওনাকে পাঠিয়েছিলাম, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে পাঠিয়েছিলাম। এটা হচ্ছে 20 জুলাই 12:02। তাকে লিখেছিলাম মেসেজটা এরকম, গত 5ই জুন 2024 হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে। পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি। এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদের জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাশের দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রধানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক মন্তব্য প্রধান এবং সরকারের সার্বিক অপরিণামদর্শী ও ছাত্র জনতা ও জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল ও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়, এর দায় সরকারকে নিতে হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলোয় ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে, কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা, মোবাইল নেটওয়ার্ক,
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ বিঘ্নিত হচ্ছে। ফলে আমাদের সমন্বয়ক ও সহসমন্বয়কদের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না। সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেটের শিকার হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ। অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থা সচল হলে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে। আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত করছি, হত্যার বিচার চাচ্ছি। আমরা বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে পাশে আছি। দেশে নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নির্বিচার হত্যাযজ্ঞ চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্ত সরকারেরই। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। ছাত্র নাগরিক হত্যার বিচার, আইন শৃঙ্খলা বাহিনী হত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ, সকল ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট সেবা চালুর দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন। বার্তা প্রেরক নাহিদ ইসলাম, সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন। এটা লং মেসেজ তো ডাইরেক্ট জান, আমি দুইটা ভাগে কপি করে এটা জহিরুদ্দিন স্বপন ভাই, বিএনপির সিনিয়র একজন নেতা এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে, তো ওনাকে এই মেসেজটা পাঠিয়েছিলাম। তার আগে আমার নাহিদ, সার্জিস, আসিফ, 4-5 জন যারা কোঅর্ডিনেটর তাদের সাথেও কথা হয়েছিল। তো সর্বশেষ আমি আর একটু 30 সেকেন্ড এই মেসেজটা পড়ে শোনাতে চাই, তারপর আমি ওইটার একটু ব্যাখ্যা বলবো। এটা হচ্ছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির, ওর নাম হচ্ছে সাকাফি। ও হচ্ছে ওই নাহিদদের সাথেই কাজ করতো। ওরে বলছিলাম যে এটা পাঠাইছি আমি 10:46 PM, এটা আবার 19 তারিখই শুক্রবার দিন, তখন ওভার হয় নাই। পাঠাইছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না। আন্দোলনে এখন পর্যন্ত 1.5 শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে। এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। রাজপথ এখন জনতার দখলে। তোমরা জাতির মুক্তির কাণ্ডারি, তাই ভয় পেয়ে কোনো আপোষে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, সহিংসতা, গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই গণদাবি আদায় আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। এটা পাঠিয়েছিলাম, সে বলছে ঠিক আছে ভাই। আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও, যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এটা 10:46-এ, আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি 12:02-এ। তো এটা বলছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিলাম এবং আমার সেম মেসেজ এখনো মোবাইলে আছে আমাদের সমস্ত নেতাকর্মীকে। বৃহস্পতিবার রাতেই মেসেজ দিয়েছিলাম, শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুম্মার নামাজ পড়বেন পল্টনে। কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর গণমিছিল ছিল। বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে গণমিছিলের কর্মসূচি দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাঈদের মৃত্যুর পরে 17ই জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম। এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেতৃবৃন্দ যখন বলেছে আবু সাঈদের মৃত্যুর পরে, আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয়, এইখানে কোনো রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারবে না, কাজেই তোমাদেরকে আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে। তখন নাহিদ, আসিফ, আক্তার তখন অনেকে বলেছিল ভাই আপনারা একটু তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করেন, তারা যেন আমাদেরকে সাপোর্ট করে। যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছি, সবার সাথে একটা সমন্বয় আছে, সেইখান থেকে মূলত রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো সেট করা। তার আগেও আমরা আলাপ আলোচনা করেছি। 14ই জুলাই যখন শেখ হাসিনার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য, ওনার সাথে আমাদের 28 অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয়। কারণ সেই সময় বিএনপির মহাসচিব খসরু ভাই সহ যারা এখানকার কোঅর্ডিনেশন করতে আন্দোলনে, তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারেক রহমান আমাদের অনেকের সাথে তখন যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, মতামত নিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোঅর্ডিনেশন রোল প্লে করেছে। সেখান থেকে যোগাযোগ হওয়ায়
ওই 14 তারিখ আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথেও আমি রাশেদ ভাই গ্রুপ কলেও কথা বলি যে ভাই আজকে যা দেখতে পাচ্ছি এইখানে ছাত্ররা রেজিস্ট্যান্স করবে, আপনারা ছাত্র দল এবং আপনাদেরই যেহেতু মিত্র জামাত, কাজী যেহেতু মেইন পলিটিক্যাল পার্টি বিএনপি জামাতের মিত্র, জামাতের সাথে কথা বলেন শিবিরের জন্য ছাত্রদল শিবির যেন ছাত্রলীগকে আজকে রেজিস্ট্যান্স করে এবং ছাত্রদের উপরে হামলা হলে ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, ক্যাম্পাস ছাড়া করতে হবে। এবং দেখছি মেয়েদের হল থেকে বের করে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। তো রাজনৈতিকভাবে আন্দোলনের ছাত্ররা যখনই আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল, রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য, বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে, যেহেতু 2018 সালে আমরাই এই আন্দোলনকে সংগঠিত করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকেই আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা গণ আন্দোলনে পরিণত হয় যদি সম্ভব হয়। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, যার ফলে কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম, মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারি, কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি চলে আসো ওই গাড়িতে, মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য, যে তুমি গ্রেপ্তার হয়ে যাবা। তখন যে গাড়ি পাঠাবে বলেছিল তার সে মাঝে মাঝে তথ্য দিত, কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল, বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড। সো কাজে আমি ভাবছি যে এখন গুলি চলছে বিল্ডিং এর ছাদ থেকে, এখান থেকে ওখান থেকে গাড়ি যাব, এমনিতেই তো আমরা টার্গেটেড, কে কোন জায়গা দিয়া গুলি করে নাকি, তো এর তো নিরাপত্তা নাই। এবং গাজীপুরের আব্দুর রহমান ভাই এখানে আমাদের শ্রমিক নেতা ছিল, আমাদের রবিন, ওর বাইক আমার বাসার নিচে, যে ভাই আপনি যদি যান আমি চিপায় চাপাই দিয়া বাইক এমন ভাবে চালাবো গুলি টুলি লাগবে না, মানে বাইক তো রানিং এর উপরে, সে আমাকে বলছিল। আমি বলছি না, আমি বের হবো না। তো আমি যাই হোক, আমার ওয়েলুসার তার গাড়ি পাঠানো, আমি সেটাও বলছি না, গাড়ি পাঠানো লাগবে না, আমি বাসায় থাকবো গ্রেপ্তার হলেও। এবং তখন আমি চিন্তা করছি আমি যদি গ্রেপ্তার হয়ে যেতে তো হয়ে গেছি, আর যতক্ষণ পারি সবাইকে ফোন দিয়ে ট্রিগার করি যে সবাই যেন আন্দোলনে থাকে। তখন সংক্ষিপ্তভাবে জাস্ট যেহেতু ডাইরেক্ট ফোনে রিস্ক নিয়ে বলা যে যার যা কিছু হচ্ছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকবেন। এবং এই কারণে আমাকে রিমান্ডে আসলে একটু মারধর করেছে যে এইখানে তোমাদের কত অস্ত্র সাপ্লাই দিচ্ছে তারেক রহমান, মানে তারা ভাবছে তো যেহেতু বিএনপির আমরা মিত্র, তো তারেক রহমান বোধহয় অস্ত্র সাপ্লাই দিচ্ছে আন্দোলনে। আর এই কারণে আমি বোধহয় ফোনে বলছিলাম যে যার যা কিছু আছে, মানে বলতে গেলে যেটা বুঝায় যে মানে যার যা মাল মশলা আছে সব নিয়ে রাস্তার নামে। তো এই কারণে আসলে আমাকে একটু মানে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল। এবং যুব দলের নয়ন ভাই, রবিউল ইসলাম নয়ন ভাই, সত্যিকার অর্থে আমি তখন জানতাম না যে রবিউল ইসলাম নয়ন উনি কবে থেকে যুব দলের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি বা সভাপতি, আমি এটা জানতাম না। কিন্তু আমি ডিবির কার্যালয়ে যে ওনার নাম শুনি বলছি রবিউল ইসলাম নয়ন কোথায় আছে, আমি বলছি ভাই নয়ন তো আমি চিনি না। তখন ডিবির অফিসার তো বুঝেন তার এদের তো মুখের ভাষা, তখন গালিতে শালা তুই চেনস না ভাবদরস, মানে এই ধরনের ইয়া করতেছে। আসলে আমি নয়ন ভাই উনি, আমি জানি না যুবদল কবে থেকে মনোহর দক্ষিণ বা কি পর্যায়ের নেতা আমি চিনি না, কারণ আমার তো সিনিয়র নেতাদের সাথে সবার সাথে একটা যোগাযোগ। পরে খোঁজ পাইলাম যখন এই ডিবির গারদে আসলাম যে না সে দক্ষিণের এবং সে খুব মানে একজন কৌশলী নেতা বা আন্দোলন সংগ্রামে ভালো রোল, তখন বুঝলাম যে এই কারণেই বোধহয় আমার খোঁজ করছে। আর কেন খোঁজ করছে বলছে যে ওদের অভিযোগ যে বাড্ডার রামপুরা এলাকায় জামাত শিবিরের ছেলেরা থাকে, আর ওটা হচ্ছে বাড্ডার কায়ুম ভাইয়ের এলাকা, আমি ওই এলাকায় থাকি। এই রবিউল ইসলাম নয়ন তারা সহ আমরা নেক্সাসে মানে এই ভায়োলেন্স করেছি, তাদের এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে। আমাকে বারবার ওই যেটা আবু হানিফ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে যে তার যে পিনাকি কেমনে জানলো সেটা তার কে জিগায়। তো আমাকে বলেছে যে দেখেন এই যে মেট্রো রেলে আগুন, এই যে আপনার বিটিভি ভবনে আগুন, মামলা হয়েছে 37টা, সব মামলায় ঢুকামু, কিন্তু একেবারে 5 বছরের আগে বাইরে যেতে পারবি না। আর যদি আমাদের কথা স্বীকারোক্তি দাও তাহলে আমরা চার্জশিটটা এমন ভাবে দেবো জামিন টামিন পেয়ে যাবা, এখন তুমি ভাবো কি করবা। আর আমাকে তুলে নিয়ে গেছিল, সেটা তো বলছি যে আসলে এত ঘটনা আর এগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। তো সংক্ষিপ্ত ভাবে আমি বলি যে সাধারণত আমরা বাসায় তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরেই ঘুমাই। তো আমার একটা এই পোলো শার্ট
পরে আমি ঘুমাইছিলাম, আমার একটা ছোট বাচ্চা আছে, যেহেতু বাচ্চারা তো এমনিতে রাতেই করে তো প্রস্রাব করে দিচ্ছে, যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায়, আমার একটা সাইড ভিজে গেছে, আমি টের পাচ্ছিলাম। আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত 1:45 কি 2টার দিকে, ঘুম আমি পড়ি নাই। তার আগেই যে দরজার ধাক্কা ধাক্কি, আমি বুঝতে পারছি যে আসলে এরা চলে আসছে। হ্যাঁ, যখন দরজার এই ধাক্কানি দেখে আমি বুঝতে পারছি, আমি কি করব বুঝতে পারছিলাম যে কি, কোথায় লাভ দিব, কোথা দিয়ে হাইড করব, কিচ্ছু তো করার নেই। তখন ভাবছি আর হাইড করা যাবে না, গ্রেপ্তারি হইতে হবে। তো তাহলে জাস্ট আমি চিন্তা করছি যে ফোন গুলো সেভ করতে, কারণ ফোনে অনেকের সাথে অনেকের কমিউনিকেশন পাবে, তাহলে অবস্থা খারাপ করবে। তখন এখন আমি কি করব, যে ফোন কোথায় রাখবো। এর মধ্যে তারা দরজার ধাক্কাই দিতে খেতে ভেঙে ঢুকে গেছে। তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে, আসিফদের সাথে কথা ছিল যে কল লিস্টটা ডিলিট করব, ডিলিট করতেছিলাম। কয়েকটা মেসেজ যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম। এর মধ্যে যখন ঢুকে পড়ছে, তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্রাব করে, কাপড় থাকে এক পাশে মানুষ রাখে, তখন আমি চিন্তা সব করলে এই বাচ্চাদের প্রস্রাবের কাপড় টাপড় এইগুলো খোঁজ করবে না। তখন আমি একটা কাঁথা বাজ করে এই ফোনটা ঢুকেছি আর কি। আর আমার একটা ফোন মাঝখানে, যাই হোক, ওটার মধ্যে ইনফরমেশন ছিল, বাট 2 দিন আগে ফোনটা হঠাৎ করে ব্যাটারি ডাউন না কি যেন নষ্ট হয়ে গেছিল, ওইটা ফোন তো দিবি। আর একটা ফোন নিছি যেটার সাথে কিছু নাই, মানে ফোন জিজ্ঞেস করছি কোনটা, কয়টা ফোন ইউজ করো, আমি বলছি 2টা, এই 2টা, কারণ জানি এগুলো ওরা খোঁজ করবি। তো ওই 2টা নিয়ে গেছি, যেটা ওই যে আপনার ব্যাটারি ডাউন টাউন হয়ে গেছে, ওটা তো খুলতেই পারেনি। তখন আমি বলছি ভাই এগুলো আপনার নষ্ট করে বলেছেন, আমি তো একটা তো ভালো ফোন ছিল। আরেকটা যেটা নিয়ে এসছে, ওইটার মধ্যে একটা বিদেশি সিম ছিল, তো কেমনে জানি ওই সিমও আর ওই ওপেন করতে পারেনি। তারপরে আমাকে ওই বাসার নিচ থেকে তুলেই গাড়িতে উঠেই কিন্তু আমাকে, যেটা জম টুপি বলে, কালো টুপি পরেছে। অরিজিনালি আমি তো কখনো এই ধরনের পরিস্থিতি ফেস করিনি। তখন আসলেই মানে মনে হচ্ছে খুব কলিজাটা খুব, কি বলবেন, মনে হচ্ছে মানে ছটফট ছটফট করতেছে। এটা বাস্তব যে এই পরিস্থিতি কখনো শিকার হয়নি। কালো টুপি পরে আমি, মানে হচ্ছে আমার মাঝখানে বসেছে বামে একজন, ডানে একজন, এবং তারা র্যাবের লোক ছিল। তাদের জেসারে তো দেখা যাচ্ছে, আর নিচ পর্যন্ত নামানোর ক্ষেত্রে তো দেখেছি। তো উঠেই লকটক করেই হাই সাউন্ড মিউজিক দিয়ে দিছে গাড়িতে, আজব তো মিউজিক দিয়ে দিছে। তখন আমার একরাম, কক্সবাজারের যে একরামের হত্যাকাণ্ডের কথা মনে পড়েছে, যে আমি শুনছি যে অনেকে ক্রস ফায়ার দেয়। তো আমি বলছি হয়তো যে মিউজিক দিতে যাওয়ার পথে হাতির ঝিল দিয়ে মাইরা মুড়া ফালাই দিতে পারে, যে যাতে এই পিস্তলের শুট সাউন্ড টাউন্ড কোনো দিকে না যায়, বোঝা এটা করবে। তখন আমি আসলে মানে যেটা আমরা মুসলমান তওবা টবা করে দোয়া দুরুদ পড়তেছি, যে যাক আল্লাহ যে মাফ করুক, যে মাইরে ফেলে তো ফেলাইবে। পরে কতক্ষণ পরে গাড়ি কোথায় থামছে আমি জানি না। তারপরে গাড়ি থেকে নামলাম, নেমে যেখানে রাখলো, ওই যে আপনারা দেখেছেন আমি কথাগুলো পাবলিকলি খুব বেশি বলি নাই, ওই রকমই যেটা কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফালানের মতো, বেডও ফালানের মতো না, একটা জায়গা, আর পাশেই খোলা এক জায়গায় একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে। ওইখানে ও রাতে আবার আমাকে নিয়ে ইনজেকশন দিচ্ছে। তখন আমি বললাম এটা কিসের ইনজেকশন, আমি খুব ভয় পাচ্ছিলাম। তো একবার আবার আমার চোখ তো বাধা, একবার আবার আমি একটু দেখতেছিলাম যে ইনজেকশন দেয় কারা। আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু নাড়ছে, আমার আবার ঠাস করে একটা মানে কানের এখানে একটা থাপ্পড় মারছে, যেটা আমি এটা কাপড়টা উঠাইলাম কেন। তখন আর আমি উঠাই নেই। তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ দিয়েছে। তারপর তো ইনজেকশন দিয়ে পরে রাত না সকাল আমি জানি না, উঠাইলো, স্যার আসছে কথা বলবে, কারণ আমি তো বুঝতেছি না রাত না সকাল। তারপরে জিজ্ঞাসাবাদ, এক টিম আপনার প্রথম তো 2 দিন আমাকে করে নাই। তো আমি বুঝতে পারছি ওদের বডি ল্যাঙ্গুয়েজ জেস্টারে একটা টিম ছিল বোধহয় আর্মির, ডিজিএফআই হতে পারে, এবং আরেকটা টিম হয়তো র্যাবের, এটা বাট আর্মির একটা টিম ছিল। তারা খুব পোলাইটলি কথা বললো, সম্মানের সাথে, যে আই নো ইউ আর স্ট্রং ম্যান, 2-4 লাইন ইংরেজিতে বাংলায় বললো, সো তুমি একজন বোল্ডলি কথা বলো, আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনে তোমার সম্পৃক্ততা, এবং এই মেট্রো রেলের আগুন, এই সমস্ত ঘটনায় আবার তারেক রহমানের সাথে, বিএনপির সাথে তোমাদের নেক্সাস, তুমি যদি অনেস্টলি বলো তাহলে আর আমাদের কোনো চর্চা মর্চা করা লাগবে না, রেকর্ড আর অন আছে। না হলে তো এটা তো তুমি শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি জানো কিভাবে কথা বের করতে হয়, আমরা কিন্তু সেভাবে বের করবো। আমি যদি ওই রেকর্ড নিশ্চয় ওনাদের কাছে আছে, অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষিত আছে, কারণ 111 ওবায়দুল কাদেরকে কালো কাপড় পরে চা খাওয়াইতেছে আর জিজ্ঞাসাবাদ করতেছে, এই ভিডিও তো পর ছাড়ছে, এই রেকর্ডও আছে।
তো আমি পরিষ্কারভাবেই বলছি যে দেখেন, আমি তো সরকার বিরোধী মানুষ, শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে গোটা দেশের মানুষও বিপদগ্রস্ত, আমরাও বিপদগ্রস্ত। কাজী এইটা আমাদের একেবারেই ইন্টেনশন সবসময় ছিল, যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারি। তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেইভাবে নির্বিচারে মানুষ মারছে, এই যে হত্যাযজ্ঞ, আপনারা আগুনের কথা বলেন, এগুলো আমাদের উপরে দায় চাপান, এগুলো শেখ হাসিনা সরকারের এজেন্সি করেছে। তো এইগুলো বলার পরে তো বলতেছি ভালো, মানুষ শুনতেছে। পরে আপনার হাত কেমনে যে এইভাবে উঠেল দেখলাম, আপনার পায়ে এই যে নিচে কি পিঠে, এখানে পিঠে, তারপরে আবার এই দুই সাইডে। কতক্ষণ পরে হচ্ছে আমি মনে হয় লাইক কি বলবেন, প্লেনে উঠলে অনেক সময় হঠাৎ করে মনে হয় যে তব্দ দিয়ে যায়, যেটা আঞ্চলিক ভাষা বলে, কান হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম। পরে তো ওখানেই পড়ে গেছিলাম অনেকক্ষণ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জুতাও নিয়ে যেতে পারিনি, খালি পায়ে। আর ওই যে বলছি যে একটা পোলো শার্ট এক জায়গা থেকে ভিজা, বাচ্চা প্রস্রাব করে, সেটা ওই অবস্থায় ছিলাম। তারপরে ডিবি কার্যালয়ে, মানে আমাকে যখন আনা হলো, তখন ডিবি কার্যালয়ে যখন নিয়ে আসা হলো, তখন আমি দেখতেছিলাম যে ডিবির অফিসাররা কথা বলতেছে যে আমরা নিব না, এইভাবে লোকজনকে মাইরা মুইরা লুলা টুলা কইরা দিয়া যাইবে, তারপরে বিপদ হবে আমাদের, আগে ওকে চেক করো যে ও এটা নর্মাল কেস না। আমি কি ওর ঝামেলা আছে, আবার আমরা বিপদে পড়বো, ডাক্তার ডাকো। তখন সম্ভবত রাজারবাগ থেকে ডাক্তার ডাকছে, ওনাকে দিয়ে পরীক্ষা করাই আমাকে ডিবি নিয়েছে, মানে দায় নিতেছেন, যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো ওরা ভাববে যে ডিবির কাস্টডিতে কিছু হয়েছে। তো তারপরে তো ডিবির কার্যালয়ে গিয়ে ছাত্র দলের অনেক নেতা কর্মী পরিচিত দেখতে পেলাম, শিবিরের। তারপরে মঞ্জু ভাই ব্যক্তিগতভাবে চেনে একজন লোক আছে আমাদের, ওয়েলিশা নাইম ভাই। তারপরে বিএনপির পরে দেখি খসরু ভাই, নজরুল ইসলাম খান, রিজভি ভাই, পরে পর্যায়ক্রমে অনেককে, আন্দালিব রহমান পার্থ ভাই থেকে শুরু করে মিল্লাত ভাই বিএনপির অর্থ সম্পাদক ছিল, টুকু ভাই, এনি ভাই, অনেকেই চলে আসে। তো ওইখানে এইটা আমার চেয়ে সবচেয়ে, এখানে আমরা রিজভি ভাই একই রুমে ছিলাম, পার্থ ভাই একই রুমে ছিলাম, তারপরে জহিউদ্দিন স্বপন ভাই একই রুমে ছিলাম। সো মানে দ্যাট দ্য উইটনেস যে আমার সাথে কি হয়েছে। কারণ আসলে আমাকে তো ওইভাবে কখনো আটকাতে পারে নাই। ছাত্রলীগের যারা অফিসার ছিল, ওদের একেবারেই ব্যক্তিগত ক্ষোভ ছিল আসলে। এবং যেটা বললাম, আমি একবার কিন্তু এই যে জাফর ভাই বলেছিল যে যেদিন শেখ হাসিনা ওই যে বিদেশিদের ডেকে নিয়ে মায়াকান্না দেখালেন, ওই মেট্রো রেলে ভিজিটে গেলেন, করেন, ওই দিন আসলে আমাদের সবাইকে ব্যাপক টর্চার করেছে, একেবারে সিনিয়র নেতাদের সবাইকে। এবং একটা পুলিশ অফিসার, আমি তারে বলছিলাম যে ভাই আমি আসলে এই দুপুর বেলায় পিটমিট এগুলো রক্ত জমে আছে, আমি মানে হচ্ছে ওই পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় একটা গল্পের মতো, যে একটা কিশোরী ছিল, তাকে নাকি ধর্ষণ করা হচ্ছে পালাক্রমে। তখন তার মা বলছিল যে বাবা আমার মেয়েটা ছোট, তোমরা একটু করে আসো, হ্যাঁ, মানে একটু লাইক উনি বুঝেছে একটু আস্তে আস্তে গ্যাপ নিয়ে আসো এরকম। তো আমি আসলে কি বলবো, তোর আমি ভাবছি যে আমার তো এর আগে ঘটেছে, শরীরে যদি যেটা বলে মাসেল শেষে যায়, যেটা বলে স্যাসামাইড, এটাতে মাসেল ইনজুরি হয়, ওটা থেকে ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনি ড্যামেজ হয়। কিডনি ড্যামেজ হলে তখন আদার্স অনেক ধরনের জটিলতা তৈরি হয়। তবে আমার অবস্থা তো অনেকখানি টের পাচ্ছি যে ওই রকম। তখন আমি বললাম তাহলে আপনাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে, আপনি যদি এক্সকিউজ করেন, তাহলে সকালবেলাও চাইলে আপনি আমাকে ডাকতে পারেন। তখন একজন আর কি বলল যে ঠিক আছে, ওরা কিছু বলা লাগবে না, কিন্তু ওদের মধ্যে তো একাধিক টিম থাকে। উনি চলে গেল, কথাবার্তা বলে আরেকজন এসে ঠিকই যে হাত উঠাও, তো আমি তো চোখ তো বাধা, বুঝতে পারি না, বুঝছি কিছুর সাথে হয়তো ঝুলাইছে। তারপরে আবার পা নিচে, পাও আপনার মানে হচ্ছে বাধা। তারপরে তো ওদের তো মাইরের সিস্টেম গুলা এইখানে যেটা একটু পেশি থাকে এখানে বা নিতম্বে, মানে ওদের তো পজিশন আছে। তারপরে একবার মানে আরেকবার চোখ বেঁধে বসানোর জন্য বললো যে বসো, ওইটা ছিল আবার বসা মাত্র আবার লাভ দিয়ে, ওইটা ছিল আই থিঙ্ক শকিং চেয়ার, ওইটার সাথে ইলেকট্রিক সেট করা ছিল। আমি তো প্রথম দফায়, আমাদের 2 দফায় 5 দিন 5 দিন 10 দিন রিমান্ড হয়েছে। আমি তো প্রথমবার, আমি তো ওই যখন দেখেছি যে কিছু সাংবাদিকরা, যদিও তখন ওটা ম্যাক্সিমাম মোজো সাংবাদিক ছিল, মেইন স্ট্রিম মিডিয়া ছিল না, আমি তো এর মধ্যে থেকে বলছিলাম যে ইন ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক ফুটবল, বিকজ অনেকে সিনিয়র নেতারা বলছেন। এবং এইটা দেখে আসলে আমি একটা জিনিস উপলব্ধি করলাম
যে আমরা টুকু ভাই বিএনপির তখন ওই এনিভে অনেক সিনিয়র নেতা রিমান্ডের পরে দেখবেন তারা সবাই যখন এই আদালত পাড়া আসে একটা সুন্দর জামা আয়রন করা, মনে হচ্ছে যে রিমান্ডে কিছু না। এই যে নেতারা তাদের পলিটিক্যাল কর্মীদেরকে সাহসী করার জন্য, এনকারেজ করার, উৎসাহ দেওয়ার জন্য ভিতরে কি হয় এইটা বলে না। তো আমার কাছে মনে হয়েছে এইটা এক্সপোজ হওয়া দরকার যে পলিটিক্স, রাজনীতিবিদরা তো কোনো ক্রিমিনাল না যে তাদের সাথে এই ধরনের জঘন্য আচরণ করবে। এমনকি আমাকে এমন হয়েছে বালতির মধ্যে একটা ছেলেকে প্রস্রাব করাইতেছে, ওই বালতির মধ্যে কারেন্টের লাইন দেওয়া, তাহলে পানি তো ইউজুয়ালি কারেন্ট ক্যারি করে, প্রস্রাব করলে কিন্তু ওইটার সাথে তার মানে হচ্ছে। এখন এইটা হচ্ছে মানসিক টর্চার করার জন্য, মানসিক করার জন্য, অর্থাৎ তোমার ছোট ভাই, হ্যাঁ এরা তোমাদের ছোট ভাই, তোমার সাথে তো এগুলো করতে চায় না, মানে মেন্টালি করা যে এর চেয়ে কি করবে একটা মানুষকে যদি এইভাবে আপনারে দেখায়, বা দ্যাট মিনস আপনার সাথে অনেক সিনিয়রের সাথে এরকম হয়েছে। তারপরে যেটা বলছেন, একজন অফিসার এই কোন একটা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তখন উনি মিরপুরের সম্ভবত ডিসি ছিলেন, ইব্রাহিম নাম হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমাকে এবং ব্যারিস্টার অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক একই হ্যান্ডকাপে বেঁধেছে, মুখে হুমকি দামকি দিয়েছিল যে এগুলা না আপনারা এগুলা করেন, হ্যাঁ আমরা জানি, বাট উনি এরকম একটা হুমকি স্বরূপ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেনি। এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করা লাগে ওই হাজিরা উনি ডেকে নিছে। তারপরে ওনার যে এসআই থাকে বা জুনিয়র অফিসার, ওই অফিসার ওই দিন কিছু করেনি। তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল ভাই নির্দেশ আছে করা মাইল এবং ভিডিও হোম মিনিস্টারকে পাঠানো, হোম মিনিস্টার আবার প্রধানমন্ত্রীর কাছে পাঠায়, তো আপনারা একটু নিচে খোঁড়াই খোঁড়াই হেঁটে চাইন, মানে উনি বলতেছিল। তো এটা বলছে এই কারণে যে আসলে আমরা ঢালাওভাবে পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না। আমরা কিছু ক্ষেত্রে মানবিক পুলিশ, যেমন গলা ব্যথা হয়েছিল অনেকে গরম পানি এনে দিছে। আবার ওইখানেই একজন এডিসি ছিল অ্যাডমিন, তার নাম শাহিন সাহেব, বাড়ি ছিল চাঁদপুরে। মানে ওখানে সিনিয়র লিডাররা থাকলে অ্যাটলিস্ট একটু তাদেরকে সম্মান করেছে, ধরুন ওখানে অফিসার, ও কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বিএনপি রিজভি ভাই রাজশাহী ইউনিভার্সিটির নেতা ছিলেন, একটা পার্টির সিনিয়র মহাসচিব, অনেক এক্স এমপি টেমপি, ও আসলে সবাইকে একেবারে তটস্থ করে দিত, মানে এমন ভাবে বিহেভিয়ার করতো। নিপুণ রায় মহিলা মানুষ ছিল, ওনার একটা অপারেশন হয়েছে, উনি এই আপনার এমনি ওইখানে তো ঢালাও দাঁড়াই থাকতে হয় কিংবা বসে থাকতে হয়, উনি বসে থাকতে পারছিল না, উনি বলছিল একটা চেয়ারের করতে, এই নাকি আপনার অফিস নাকি যেখানে আপনার জন্য চেয়ার করা হবে, তার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে একজন নারী এবং উনি একটা সেন্সিটিভ অপারেশন করেছিল, শারীরিক অসুস্থ, ওনাকে একটা চেয়ার, এটা পলিটিক্যাল লিডারদেরকে এইটুকু অনার করে যে একটা চেয়ার ভিতরেই তো রাখছে, একটা চেয়ার একটু বসবে, কারণ উনি করতে পারছেন না। এমনকি রিজভি ভাই তো লাঠি বর্দি হাতে, রিজভি ভাইকেও একটা চেয়ার পরে বোধহয় কোনোভাবে পরে এক পর্যায়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা অন্যজন দিয়েছিল, শাহিন সাহেব ছিল অ্যাডমিন, যার কাজ এটা দেখভাল করা। এত মানে রুড অফিসার ছিল। এবং আরেকদিন একটা ঘটনা ঘটেছে জুম্মার নামাজের সময়, জুমার নামাজের আগে আমাকে ওই অ্যাডমিন তার ডেকে নিয়েছিল। তো ডেকে নিয়েছিল, আমরা প্রথম দিকে কথাবার্তা খুব ভালো হয়েছে, কি খবর তোমার, তো আমরা কোর্টে তুলছি, মানে যারা ডিবির কার্যালয় থাকে কোর্টে তোলা, তো তারা মনে করে কিছুটা মুক্ত হয়েছে, কারণ এইখানে থাকলে তো অত্যাচার, জেলখানায় তো অন্তত নির্যাতন নাই। তো কথাবার্তা বলার প্রসঙ্গে আমি যখন দাঁড়াই কথা বলতেছিলাম, তখন ওইখানে ওই অফিসার, আসলে ওনার নামটা এবং চেহারাটা আমার কিছুটা মনে আছে, সামনে দেখলে আমি চিনতে পারবো, এমনি নামটা মনে নাই, কারণ উনি জুম্মার নামাজ পড়ার প্রস্তুতি নিয়ে আসছে, মাথায় টুপি, একটা নীল শেডের পাঞ্জাবি ছিল। তো মানে বলতেছে যে ও এখনো দাঁড়াই রয়েছে কেমনে, এইটা বলেই কিন্তু ওদের হাতে তো এই যে গাড়ির যে মোটা যে লাঠি থেকে, আমার তো হ্যান্ডকাপ হাতে, তার হাতে লাঠি ছিল, সে ইচ্ছা মতো আমার আবার এই বিষয়ে কিন্তু আপনার পিটাইলো। তো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এইবার, মানে এটা বলছি যে আমার ক্ষেত্রে যদি এটা হতে পারে, আর ছাত্রদল, শিবির, অন্য সাধারণ কর্মী টর্মীদেরকে ফুটবলের মতো মনে করেন বলা, এইটা যে তাদের সেন্সিটিভ জায়গা, অনেকে লাথি, চর, থাপ্পড়, কি পরিমাণ যে একটা নির্মমতা, নিষ্ঠুরতা তাদের সাথে হয়েছে, এটা বলার অবকাশ রাখে না। তো বলছি যে বলতে গেলে অনেক ঘটনাই বলার আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, তো যেই কারণে আমরা বললাম। যাই হোক, এই ধরনের একটা অত্যাচার, নির্যাতন পরিস্থিতির মধ্যে দিয়ে
আজকের আমরা এই পরিবর্তনটা পেয়েছি। আমরা সবাই বলছি যে এই পরিবর্তনটাকে টেকসই করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার, আমাদের শাসনতন্ত্রের, আমাদের প্রশাসনের সংস্কার আমরা চাই। কারণ সংস্কার না হলে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে, সেও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করবে। তো তাহলে আমরা কি বারবার নির্যাতিত, নিষ্পেষিত হব? আমরা যখন বাংলাদেশের রাজনীতিতে এসেছি, আজকের এই আন্দোলনের মাধ্যমেও যারা নেতৃত্ব পরিচিত হয়ে একটা দলও গঠন করেছে, 2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো? ওই 18 সালের আন্দোলনের পরিপত্রকে ব্যাক করার জন্যই তো আন্দোলন হয়েছে। পরবর্তীতে 2019-এ যদি আমরা ডাকসুতে উইন না করতাম, তাহলে এই যে আজকে নাহিদ ডাকসুতে আমাদের প্যানেলের কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করেছে। আপনার আসিফ সে সময় ফার্স্ট ইয়ার ছাত্র ছিল, অনেকে, আকরাম, অনেক নেতৃবৃন্দ যারা ওই ডাকসু কেন্দ্রিক একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক সচেতন ভাবে বিশ্ববিদ্যালয়ে কিছুটা কাজকর্মের মধ্যে দিয়ে এই অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত হয়, এবং ডাকসুই ছিল তাদের একটা বসার জায়গা, কথা বলার জায়গা। ছবি দেন অনেক সময় আমার, ডাক্তার, অনেকের কম্বাইন্ড, অনেকেই। তো এই 18-র আন্দোলন আর 19-এর ডাকসু না হলে জুলাই 24-এ হতো না। হয়তো এই ফেসিবাদের পতন হতো, হয়তো তার আগে হতে পারতো কিংবা পরে হতে পারতো। এবং এই যেই তরুণদেরকে বেস করে পরিবর্তন হয়েছে, এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদ, এখানে রিয়াদ ভাই, রাশিদুল ইসলাম রিয়াদ ভাই আমাদের প্রবাসী নেতা। ছাত্রদের আমরা দুটো বাসা ভাড়া দিয়েছি একসময় 45,000 টাকা, এবং তারপরে একটা বাসা ভাড়া দিতাম, দুইটা চালাইতে পারতাম না। রিয়াদ ভাইকে বলতাম, ভাই শহীদুল ভাই এসে কিংবা আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতারা আছে, কারণ আমাদের তো ফাইন্যান্স নেই, তাদের কাছ থেকে নিয়েই। এবং এটা ঠিক যে আমাদের এই জার্নিতে বিএনপি, জামাতের অনেক নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ অনেকেই ফাইন্যান্সিয়ালি, বুদ্ধিভিত্তিক প্রচার প্রচারণা, আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। সুতরাং এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ না, হয়তো অর্গানাইজিং এ অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে একটা প্রুফ দেখাতে পারবেন? কে? হু ইজ দিস গাই? নো, নো ওয়ান। এত হামলা মামলার পরেও কিন্তু হাল ছাড়ি নাই। আজকে ধরেন ওই যে বলছি যে ইয়ের কথা, ওই যে হাদিসটার কথা, যে মানুষ বিপদ কেটে গেলে অহংকারী হয়, উৎফুল্ল হয়। তো আজকে যারা অনেকে ট্রল করে, ক্রিটিসাইজ করে, আমাদেরকেও নানান কথা বলে, তো আরে ভাই, আমরা যদি সুবিধার জন্য রাজনীতি করতাম, 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই সময় আমরা বিপি হয়েছিলাম। শেখ হাসিনার আজকের এই পতনের জন্য আমরাই প্লট তৈরি করেছিলাম, প্লটের আমরা তৈরি করেছি, অনেকে সেখানে রসদ যুগে সাপোর্ট দিয়েছে, কিন্তু পথটা কিন্তু আমরা হেঁটে গিয়ে আমরা তৈরি করেছি। তো শেখ হাসিনা আমাদেরকে এমন কোন সুযোগ সুবিধা নাই যা অফার করে নাই। আমরা তো সেই সুযোগ সুবিধায় গা ভাসিয়ে দেই নাই। বরঞ্চ আপনারা লক্ষ্য করছেন যে 2021 সালের কথাই ভাবেন, মোদী বিরোধী আন্দোলনের আমাদের 64 জন ছাত্র এবং যুবকদেরকে গ্রেপ্তার করেছিল। ওই ক্র্যাকডাউনের বছরই আমাদের যে অঙ্গীকার ছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল ঘোষণা করব, আমরা কিন্তু 26 অক্টোবর আমাদের দল ঘোষণা করেছিলাম। আজকে আমার এলাকার ভাই, জাস্ট তার ইয়ার জন্য, উইথ ডিউ রেসপেক্ট, অবশ্যই আমাকে কেউ যৌক্তিকভাবে সমালোচনা করতে পারে, আমি সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। সো সেই জায়গা থেকে, আর সমালোচনাকে আমি ভালোবাসি। সমালোচনা না থাকলে মানুষ রাজনীতিবিদ, নেতা হিসেবে গড়ে উঠতে পারে না। তো ভাই যে পিয়ার পদ্ধতিতে এখন হতে পারে, এটা ঠিক অনেকে বুঝে না। আমাদের দল 2021 সালে আমরা যখন ঘোষণা করি, আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান হবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে। সংসদে আইন করে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা হবে, যেন নিরপেক্ষ ব্যক্তিরা নিয়োগ পায়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্বের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিত্বের সংসদ নিশ্চিত করা হবে। এই কথাগুলো আমরা 21 সালে আমরা বলেছিলাম। সো সেই জায়গা থেকে আমরা বলছি, আজকে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল পুরো ইলেকশন পিয়ারে চাচ্ছে। আবার বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কিংবা বিএনপির সাথে আরো যারা এটাকে সমর্থন করে, তারা বলছে যে না, পিআর হলে বারবার গভর্নমেন্ট চেঞ্জ হবে, একটা অস্থিতিশীল গভর্নমেন্ট হবে,
এবং আমাদেরকে নিয়ে বিদেশিরা খেলার সুযোগ পাবে, যেটা ইমরান খানকে হটিয়ে পাকিস্তানে যাওয়া চলাবস্থা তৈরি করেছে, কিংবা আরো অন্যান্য কিছু দেশে যেভাবে তৈরি হয়েছে। তখন অনেকে আলোচনা করছে যে তাহলে আমরা যে বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, যেটা আমাদের ঘোষণা এবং আমাদের দল সেই প্র্যাকটিস, একটা নির্বাহী কমিটি, একটা উচ্চতর পরিষদ। বিএনপি এটা ম্যাডাম খালেদা জিয়া 16 সালে এটা বলেছিল, এবং সংসদের আসনকে 500 উন্নীত করবে, এইটা বিএনপির ঘোষণা ছিল, খালেদা জিয়ার ঘোষণা ছিল। তাহলে আসেন, ওকে, বিএনপি যেহেতু ওই পজিশনে একমত, আমরা তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আমরা প্রতিনিধিত্ব এনশিওর করি, যেখানে 100 উচ্চ কক্ষের প্রতিনিধি আর নিম্ন কক্ষে হচ্ছে 400। তাহলে ধর নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতেই 300 আসনে 300 এমপি হবে। তাহলে ওই উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটি বলা হচ্ছে যে কে কাকে কার কাছে যাবে, কে কার নেতা, এগুলো তো চিনবে না। এক্সিস্টিং সিস্টেম লোয়ার হাউসে থাকতেছে, সমস্যা নেই। উচ্চ কক্ষে আমরা কেন বলছি? উচ্চ কক্ষ আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা থাকবে না, তারা জাস্ট কিছু বিলকে, কিছু প্রস্তাবকে স্ক্রিনিং করতে পারবে, ডিসকাস করতে পারবে। সেইখানে আমরা বলছি যে পাশাপাশি পররাষ্ট্র নীতি, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, কোন যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হলে এই রকমের পরিস্থিতিতে যেন উচ্চকক্ষেরও অনুমোদনটা লাগে, এরকম মৌলিক কিছু বিষয় আমরা কনসার্নের জন্য আমরা বলছি ওইখানে কিছুটা ক্ষমতা দেওয়া। তো সেই ক্ষেত্রে ওই 100 আমরা ভোটের অনুপাতে চাচ্ছি এই কারণে যে তাহলে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে, সংসদটা অত্যন্ত একটা ভাইব্রেন্ট সংসদ হবে। এবং এইটাতে আমি যতদূর জানি ইন্টারনালি বিভিন্নভাবে মতামত যে বিএনপি অর্ধেক পিআর আর অর্ধেক ভোটের আপনার প্রাপ্ত আসন কিংবা এক্সিস্টিং সিস্টেমে এরকম কন্ডিশনে এগ্রি করতে পারে। তো এটাও তো ভালো, একটা আলোচনার মধ্যে দিয়ে তো একটা ঐক্যের জায়গায় পৌঁছাচ্ছে। তো এইটি হচ্ছে আমাদের প্রত্যাশা। শুধুমাত্র কিছু হয় নাই, কিছু হচ্ছে না, মঞ্জু ভাই যেটা বলছিলেন যে আমাদের প্রত্যাশা ছিল অনেক, যে কারণে আমরা হতাশ হচ্ছি, হতাশার কোনো কারণ নাই। জুলাই বাংলাদেশের জাগ্রত থাকবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা জাগ্রত থাকব, এবং আমাদের জাগরণের মধ্যে দিয়েই আমাদের সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।